এই মাছটি অনেকে পছন্দ করেন, কিন্তু পরিষ্কার করা এবং কাটাকাটি ঝামেলার জন্য অনেকে কিন্তু এই মাছটি খাওয়াটা ঝামেলা মনে করেন দেখে আর খাওয়া হয়ে ওঠে না। তো আজকে এই মাছটি কিভাবে সহজে পরিষ্কার করা যায় এবং আমি কিভাবে বাসায় এই মাছটি রান্না করি, তো সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই মাছটির নাম কিন্তু অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন, আবার অনেক এলাকায় কিন্তু এই মাছটিকে এক এক নামে ডাকা হয়। তো আমাদের যশোর এলাকায় এই মাছটিকে বলা হয় বাইন মাছ। তো আপনাদের কার এলাকায় এই মাছটিকে কী নামে ডাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই মাছটি আমি প্রথমেই কিন্তু এরকম দুইটা তারের মাজনি নিয়ে তারপর দুই পাশে মাথার পাশটা চাপ দিয়ে ধরে তারপর ভালো করে ঘষে কিন্তু মাছটি একদম পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে পরিষ্কার করলে কিন্তু কোনো ছাই লাগবে না, কিচ্ছু লাগবে না, একদম ছাই ছাড়াই কিন্তু মাছটি আপনি সুন্দর করে ক্লিন করে নিতে পারবেন। তো এইভাবে করে পরিষ্কার করে মাছটি ধুয়ে তারপর মাছটি এখন আমি কেটে নিচ্ছি। তো লেজের কাছের দিকে যে পাখনাগুলো থাকে, তো পাখনাগুলো কেটে নিয়েছি। আর সাইডে যে দাঁড়ার কাঁটাগুলো থাকে, মাছটা উল্টো দিকে করে বটি দিয়ে এরকম একটু আঁচড় দিলেই কিন্তু কাঁটাগুলোও বের হয়ে ভেঙে যায়, কেটে যায়। তারপর মাছটি এভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর মাছটি কিন্তু মাথার কাছ থেকে লম্বা করে পেটটা কেটে তারপর পেটের থেকে ময়লাগুলো বের করে নিয়েছি। তো এখন মাছটি আমি লবণ মাখিয়ে খুব ভালো মতো মাছটি ধুয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব ভালো মতো লবণ মাখিয়ে আমি ধুয়ে নিচ্ছি, যাতে করে কোনো গন্ধ না থাকে। আর এই মাছটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তো যারা এখনও খাননি তারাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেনই, তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন। তো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে কিন্তু এখন মাছগুলো খুব একটু ভেজে নেব হালকা করে। খুব বেশি ডিপ করে ভাজা লাগবে না, একটু হালকা করে এপাশ ওপাশ ভেজে নিলেই হবে। তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি। এই মাছের কিন্তু অনেকগুলো সাইজ হয়, একদম ছোট ছোট যে সাইজটা, সেই সাইজটাকে আমরা বাইন মাছই বলি। আর যেগুলো এই যে আমি যে সাইজটা রান্না করছি, এই সাইজটাকে আমরা পাটা বাইন বলি। আর আরেকটা আছে, সেগুলো একদম বড় বড় সাপের মতো দেখতে, ওইগুলোকে শালবান বলে। তো অনেকে শালবান বলে, আবার অনেকে অনেক নামেই ডাকে। তো আপনাদের কোন কোন অঞ্চলে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে আমি একটা কড়াইতে তেজপাতা দিয়েছি, আর তেল দিয়ে তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি কিছু। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। আর এদিকে পাশের চুলায় আমি করলা ভাজি করব, এই জন্য তেল দিয়ে কুচি করা করলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি এভাবে করলা ভাজি করি, এভাবে করলা ভাজি করলে কিন্তু একদমই তেতো লাগে না। তো আপনারা এভাবে করলা ভাজি করে ট্রাই করতে পারেন, কিন্তু বাচ্চারাও কিন্তু খেতে পারবে। অনেক সময় দেখা যায় কি যে করলা রান্না করলে বা করলা ভাজি করলে বাচ্চারা খেতে চায় না, তো এইভাবে ভাজি করলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে। আর এখানে পেঁয়াজটা একদম বেরেস্তা কালার এসে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চা চামচ। আর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি মশলাটা একটু ভালো মতো কষে নিচ্ছি। আর এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর জিরা গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, আর একটুখানি গরম মশলা গুঁড়া আমি দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি। তো মশলাটা কষানোর পর্যায়ে মশলা আমি একটুখানি পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা ভালো মতো কষে এবং গুঁড়া মশলার কাঁচা গন্ধগুলো না থাকে। তো গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু পানি দেওয়া উচিত, কারণ পানি দিলে কী হয় যে গুঁড়া মশলার একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, তো ওটা থাকে না। তারপর কিন্তু আমি মাছগুলো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সঙ্গে একটু মাছটা খুব ভালো মতো কষে নেব। কষে নিয়ে তারপর এখানে আমি মাছটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব। তো এটা কিন্তু আপনারা চাইলে একদম ভুনাও করতে পারেন, ভুনা করলেও কিন্তু অনেক মজা লাগে খেতে। তো আমি একটুখানি ঝোল ঝোল করে রান্না করব। আর এই মাছটা যেহেতু একটু শক্ত মাছ, তো একটুখানি সময় নিয়ে একটু চুলার আঁচটা একটু কমিয়ে মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে জাল করে নিতে হয়। আর এদিকে দেখুন করলাটা কিন্তু একদম ভাজি হয়ে গেছে। তো এখন আমি এখানে আলু অ্যাড করব। তো আমি সবসময় করলা এবং আলু দিয়ে একসঙ্গে ভাজি করি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে, আর কাঁচা মরিচ আর রসুন দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো এটা আমি ভাজি করে নেব করলাটা। বেশি কিছু না, একদম জাস্ট পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আর লবণ হলুদ, এটা দিয়ে করলাটা ভাজি করব। কিন্তু করলাটা আগে ভাজি করে তারপর আলুটা করলার সঙ্গে অ্যাড করব, তাহলে কিন্তু করলাটা তেতো লাগবে না। আর করলা আর আলু একসঙ্গে বসিয়ে দিলে কি হয় যে দেখা যাচ্ছে যে করলাটা কাঁচা থেকে যায়, আলুটা খুব ভালো মতো ভাজি হয়ে যায়। তো এই জন্য কিন্তু খেতেও তিতো লাগে অনেক।
তো আপনারা যদি এভাবে ভাজি করেন করলা তাহলে কিন্তু একদমই তেতো লাগবে না। তো এদিকে কিন্তু আমার মাছটাও অলমোস্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটুখানি দেখছিলাম খুন্তি দিয়ে যে মানে সেদ্ধ হয়েছে কিনা, আর লবণটাও সেই সাথে চেক করে নিলাম। তো মাছটা কিন্তু অলমোস্ট ডান। তো কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমি একটু ঝোল করে রাখছি, তো আপনারা চাইলে কিন্তু ঝোলটা শুকিয়েও নিতে পারেন। তো এখানে ওই যে আমার করলা ভাজিও হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে। এখন রান্নাঘরটা আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এদিকে এসে দেখি যে আমার ছেলে একা একা গোসল করে চুলা চড়াচ্ছে সুন্দর করে। তো এখন হচ্ছে সে এখন বসে বসে টিভি দেখবে, আর এদিকে আমিও গোসল করে নেব বা আমার অন্যান্য কাজও আমি সেরে নিয়েছি। তো এখন হচ্ছে দুপুরে খাওয়ার সময়। তো আমার ছেলেকে আমি বললাম যে তুমি করলা ভাজি খাবা নাকি এই বাইন মাছ খাবা। তো বললো যে মামুনি আমি মাছই খাবো। তো আমি হচ্ছে ওকে বাইন মাছ দিয়ে এখন খাইয়ে দিচ্ছি। আমার ছেলের রিয়াকশান দেখে বুঝবেন যে আসলে রান্নাটা কেমন হয়েছে। তো যাই হোক দর্শক, এই ছিল আজকে ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।